একাকা করে দেবে। অতএব নিয়ন্ত্রণ জানতে হবে, কবিতার উপর আধিপত্য বিস্তার, কিন্তু স্বতঃস্ফূর্ততাকে ক্ষতিগ্রস্ত করেন না। সেই জন্য আমি চারটে কথা বলি যারা কবিতা লেখেন, তরুণ বিশেষত। প্রথমত পাঠ, দ্বিতীয়ত হচ্ছে চর্চা, তৃতীয়ত হচ্ছে ধ্যান, চতুর্থত হচ্ছে তপস্যা। এই চারটে যারা করবেন না তারা পদ্য লিখতে পারেন, কখনো কবিতা লিখতে পারেন না। তার কারণ রবীন্দ্রনাথের দিকে, রবীন্দ্রনাথের সময়কালে কত কবি এসছে, ব্যতিক্রম নজরুল, কারণ ব্যতিক্রমী কবিতা বিদ্রোহীর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন। এরপর ৩০-এর দশকে এসে যখন আধুনিকতার সূত্রপাত হলো ফরাসি কবিতার প্রভাবে, তখন কিন্তু আমার নতুন ধারার কবিতার জন্ম হলো। কিন্তু ৫ জন কল্লোল গোষ্ঠীর কবির মধ্যে জীবনানন্দ দাশ এত শ্রেষ্ঠ হয়ে দাঁড়ালেন কেন? অন্যরা কি কবিতা লেখেননি? মনন সমৃদ্ধ কবিতা আর মননের সম্মিলনের যে কবিতা, তার মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য আছে। যখন আমরা বলি চুলটার কবিতার অন্ধকার বিদিশার নিশার, ভোগ তার সমস্তের কারুকার্য, অতিদূর সমুদ্রের পর যে নাবিক হারাইছে দিশা, মাকাল লতার তলে তেমনি দেখেছি তার অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিল, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটকের উপর রহস্যে হৃদয়ের মধ্যে দিয়ে স্পর্শ করে না। কিন্তু এই কবিতা কি সবাই বুঝতে পারে না? যখন বলা হয় চুলটার অবেকার অন্ধকার বিদিশার নেশা, শ্রাবস্তির কারুকার্য, আপনি যদি বিদিশা না জানেন, শ্রাবস্তি না জানেন, আপনি কি করে এই কবিতাটি বুঝবেন? শুধু হৃদয় দিয়ে গ্রহণ করেন, হ্যাঁ সেটাও গ্রহণ করা যায়। রবীন্দ্রনাথ যখন রাত্রি লেখেন, তখন তার এক ভক্ত তাকে চিঠি লিখেছিলেন, গুরুদেব আপনার কবিতাটি পড়লাম, খুব ভালো লাগলো, কিন্তু কিছু তো বুঝলাম না। রবীন্দ্রনাথ উত্তর লিখলেন, আমি যা বলতেছি তা না বুঝলেও চলবে, তুমি কি বুঝেছ সেটা বলে কোনো ক্ষতি নেই। একটি কবিতাকে বহুভাবে মানুষ আলোচনা করে, বহু সমালোচক বহুভাবে আলোচনা করে। এক জীবন্ত দাসকে নিয়ে, এই পুনর্দর্শনকে নিয়ে নানা মুখী আলোচনা, নানা সমালোচক তৈরি করেছেন, তাতে ক্ষতি নেই। কিন্তু মৌলিক জায়গায় ঠিক হতে হবে। আজ পর্যন্ত কোনো কবি কবিতার সংজ্ঞা নির্ধারণ করতে পারে না, এক এক কবি এক এক ভাবে বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি কবিতার অনুভূতি স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের নাম কবিতা, যেটি সুনিয়ন্ত্রিত থাকবে। এর যদি না হয় তাহলে কবিতা হবে। আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি, আমি মাত্র গত পরশু জীবন তাপস শর্মার কবিতা পড়ে আমি বিস্মিত হয়েছি। আমি কিন্তু তরুণদের কবিতা বা নতুনদের কবিতা বেশি পড়ি এই জন্য যে আজকের যুগে কি লেখা হচ্ছে, তরুণরা কি লিখছে। আমি কবিতার কঙ্কাল পাচ্ছি, সেই কবিতা কোনো রক্ত মাংস নেই, শুধু কঙ্কাল। অনেকেই কবিতার মধ্যে রূপক, উপমা, উৎপ্রেক্ষা ইত্যাদির কথা বলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উপমার কথা হয়তো তুই একজন বলতে পারবে, কিন্তু রূপক বা মেটাফোর, উপমা, উৎপ্রেক্ষা এগুলো কি অনেকে বলতেই পারেন না। রূপক কাকে বলে, রূপক কি কারণে হয়, এটা কেউ বলতে পারেন না। এখন জীবন দাস তন্ময়কে রূপক মুখস্থ করে, উপমা উৎপ্রেক্ষা মুখস্থ করে এই কবিতার মধ্যে ব্যবহার করছেন, তারপরে স্বতঃস্ফূর্তভাবে আসে। এই যে কবিত্বের স্বতঃস্ফূর্ততা, এটা হচ্ছে প্রত্যেক কবিদের লক্ষণ। মজার ব্যাপার হচ্ছে, আমি নিশ্চিত যে আমার জীবন তাপস তন্ময়ের আসল নাম জীবন তাপস তন্ময় নয়। ও নিজে তো দিয়েছে, লক্ষ্য করুন নামটা। জীবনের যিনি তপস্যা করেন তিনি আবার তন্ময় হয়ে থাকেন, তার জন্য কিন্তু এর জন্য নাম জীবন তাপস তন্ময়।